সুধী দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস সংলাপ অনুষ্ঠানে। গ্যাস আর বিদ্যুৎ সংকটে নাকাল জনজীবন, কমেছে শিল্প কলকারখানার উৎপাদন, রান্নাঘরে জ্বলছে না চুলা। বিদ্যুৎ সংকটে অনেক সময় অচল হয়ে পড়ে যায় বৈদ্যুতিক চুলাও। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী চাহিদার বিপরীতে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় এমন পরিস্থিতির মুখোমুখি দেশের মানুষ। একই সাথে চাহিদার তুলনায় বিদ্যুৎ ঘাটতি থাকায় রাজধানী থেকে গ্রাম সবখানে বাড়ছে লোডশেডিং। সরকার নতুন করে এলএনজি কার্গো কেনার উদ্যোগ নেওয়ার কথা বলছে। গ্যাসের ক্ষেত্রে আমদানি নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধানে মনোনিবেশ করার কথাও বলছে সরকার। তবে প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান আজ পরিষ্কার করে জানিয়েছেন, সংকট পুরোপুরি কাটতে আরও 2 বছর সময় লাগবে। তবে ভোগান্তির মাত্রা ধীরে ধীরে কমবে। প্রশ্ন হলো, এই 2 বছরে কতটা ভোগান্তি কমবে বা মানুষ কতটা ভোগান্তির শিকার হবে, এবং সেই সাথে যে এই বিদ্যুৎ গ্যাসের সাথে যে জ্বালানি যে কলকারখানাগুলো জড়িত, সেই পরিস্থিতিও কেমন হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করবো। তাই আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি গ্যাস বিদ্যুৎ সংকট ও সমাধান। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়েও। আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন আমার ভাইয়া আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। শরীফুজ্জামান শরীফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন শাহিন চৌধুরী, সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। শাহিন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন। বলছিলাম, গ্যাস বিদ্যুৎ সংকটের নাকাল পুরো দেশের মানুষ বা জনজীবন, মানুষের ব্যাহত হচ্ছে, মানুষের উৎপাদন, কলকারখানা উৎপাদন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা। সমাধানটা কীভাবে হবে, যদিও বলেছেন সরকারের পক্ষ থেকে 2 বছর লাগবে, শেষ পর্যন্ত কী হয় আমরা একটু আলোচনা করে সমাধানের পথ খুঁজবার চেষ্টা করব। আমি প্রথমে একটু যেতে চাই শরীফুজ্জামান শরীফের কাছে। শরীফুজ্জামান শরীফ, আজকে ডাক্তার জাহিদুর রহমান বলেছেন এই সংকট যেটা চলছে গ্যাস এবং বিদ্যুৎ, এই সংকট সমাধানে পুরোপুরি সংকট সমাধান লাগবে 2 বছর। এর আগে বসে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী একই কথা বলেছেন, কিন্তু তিনি আবার এতটুকু আশ্বস্ত করেছেন এই 2 বছরের মধ্যে ধাপে ধাপে একটা সংকট সমাধান হবে, মানে ভোগান্তির মাত্রা কমবে। তার এই বক্তব্যের কথা বলছেন ধাপে ধাপে। তো আপনি কি দেখছেন আসলে ধাপে ধাপে ভোগান্তির মাত্রা কতটুকু কমবে বলে মনে হয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার দর্শক শ্রোতা এবং আমার সাথের আলোচককে। প্রথমত, জ্বালানি সেক্টরে একটা সংকট বিরাজ করছে। এই সংকটটা পুরোপুরি বিএনপি নিজের হাতে তৈরি করেছে আমি এটি বিশ্বাস করি না, এবং মানুষের একটা বিরাট অংশ জানে যে এর সাথে একটা বৈশ্বিক সম্পর্ক আছে। কিন্তু ব্যবস্থাপনার ক্ষেত্রে আমি কতগুলো জায়গায় মনে করি যে সরকার যদি আন্তরিকতা এবং দক্ষতার সাথে ডিল করত, তাহলে অনেক জায়গায় পরিস্থিতি উন্নয়ন করা সম্ভব ছিল। সেটা কোনগুলো? আমাদের এখানে বিদ্যুতের ক্ষেত্রে একটা বড় সংকটের জায়গাটা হলো আপনার সিস্টেম লসের নামে বিদ্যুৎ চুরি হয়, গ্যাসও চুরি হয়। এবং আমাদের যে সমস্ত বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, শিল্প প্রতিষ্ঠানগুলো, অনেক জায়গায় আপনি দেখবেন গ্যাস এবং এর সাথে যারা যুক্ত প্রতিষ্ঠানটি রুগ্ন হয়ে পড়ে, তিতাস রুগ্ন হয়ে পড়ে, কিন্তু তিতাসে যারা চাকরি করেন তারা ফুলে ফেপে ওঠেন। এবং এটি কিভাবে হয় আমরা জানি না। নিশ্চয়ই তারা বাতাস খেয়ে ফুলে ফেপে ওঠেন না, তারা দুর্নীতি করেন এবং এই দুর্নীতির সুযোগটা সরকার করে দেয়। এটা শুধু এই সরকার না, যে সরকার থাকে তারা করে দেয়। এখন সরকার কি করতে পারত? সরকার কতগুলো জায়গায়, আপনি যে 2জন ব্যক্তির কথা বললেন, 2জনের কেউই জ্বালানি সেক্টরের কোনো এক্সপার্ট নন, কিন্তু তারা আমাদেরকে সতর্ক করছেন 2 বছর লাগবে, 2.5 বছর লাগবে। তো সরকারের 2 বছর কিন্তু 2 বছর না, এটি আরও প্রলম্বিত হয়। অর্থাৎ সংকটটা এই সরকার মনে হয় না যে সমাধান করতে পারবে। অথচ জ্বালানির মধ্যে তিনি বলেছেন দিন গোনার কথা বলেছেন। হ্যাঁ, তারা দিন গোনার কথা বলছে। একই সাথে সংকটটা কি আসলে কমবে? আমার কাছে তো মনে হয় না। আপনি ইতিমধ্যেই 6 মাসে সরকারের নানা রকমের এই যে জ্বালানি সংকটের কারণে প্রায় 62,000 মানুষ চাকরি হারিয়েছেন, সিপিডির তথ্য, এবং এটি ক্রমশ বাড়বে। অথচ সরকারের প্রতিশ্রুতি ছিল আপনার 1 বছরের মধ্যে 1 কোটি মানুষকে চাকরি দেবেন। তাহলে আপনার সেখানে কিন্তু ক্রমশই সংখ্যাটা, বেকারত্বের সংখ্যাটা 1 বছর নাকি 5 বছরে পর্যায়ক্রমে
5 বছর করে 1 কোটি 1 কোটির সময়। তো এই যে জায়গাটা, তার মানে হচ্ছে যে আপনি কিন্তু মাইনাস পয়েন্টে চলে যাচ্ছেন। সরকার এই জায়গাটায় কি করতে পারে? সরকারের ব্যবস্থাপনার ত্রুটি। আজকে জাহিদ সাহেব কিন্তু আরও একটা কথা বলেছেন যে সারের কোনো ঘাটতি নেই, কিন্তু ব্যবস্থাপনার ত্রুটি আছে। আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে কৃষক সার পাচ্ছে কিনা। যদি কৃষক সার না পায়, আপনার যেখানেই সংকট থাকুক না কেন, ওটা আমার দেখার বিষয় না। আমার মূল টার্গেটটা যেহেতু কৃষকের হাতে সার পৌঁছানো, সেটা আপনার গুদামের তালা মারতে ভুলে গিয়েছিলেন নাকি আপনার সার কারখানায় যথাযথভাবে মানে বস্তা ভরা হয়নি, এগুলো আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় আপনি কৃষকের হাতে সার পৌঁছাতে পারছেন কিনা। যদি আপনি বলেন যে সার উৎপাদনে কোনো সংকট নেই, সার পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু কৃষকের কাছে সার যাচ্ছে না, তার মানে হচ্ছে ম্যানেজমেন্টের ত্রুটি আছে, ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার অদক্ষতা আছে, ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি ব্যর্থ। কিন্তু এই ব্যর্থতা আপনি একটা সময় পর্যন্ত আপনার অতীতের সরকারের কাঁধের উপরে চাপিয়ে দিতে পারবেন, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ এটি কিন্তু বিশ্বাস করবে না। একজন নারী, তিনি ভোরবেলা উঠে সন্তানদের জন্য রান্না করে খাবার বাসায় রেখে কর্মস্থলে যান, কিন্তু ওই নারী যখন সকালবেলা উঠে দেখবেন চুলায় গ্যাস নাই, আপনি যতই ফ্যাসিস্টকে গালাগালি করেন, অন্তর্বর্তী সরকারের উপরে দোষ চাপান, আপনি আন্তর্জাতিক পরিসরে যুদ্ধের কথা বলেন, ওই মানুষটা আপনার উপরে বিরক্ত এবং বিক্ষুব্ধ হবে। সুতরাং এর সাথে সরকারের রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারের ভবিষ্যৎ, অনেকগুলো বিষয় জড়িত। আমার বাণিজ্য, আমার ইকোনমি, এগুলো তো আছেই, উৎপাদন, এগুলো তো আছেই, একই সঙ্গে সরকারের ভবিষ্যৎ রাজনীতি এর সাথে জড়িত। সুতরাং সরকারকে এই সেক্টরটাকে ডিল করতে হবে খুব ঠান্ডা মাথায়, পরিকল্পিতভাবে। কিন্তু আমরা অনেককেই দেখছি, আমরা যতটুকু জানি বিএনপি তো দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন বিভিন্ন সময়ে, আপনাকে ব্যবস্থাপনায় কেন মানে দুর্বলতা বলে যথার্থ বলেছেন, প্রশ্নটা স্বাভাবিক। এবং এখন যিনি বিদ্যুতের দায়িত্বে আছেন তিনি প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু আপনি নিশ্চয়ই খেয়াল আছে যে এর আগের যে সরকারটা বিএনপি যখন ছিল 2001 থেকে 2006 পর্যন্ত, ওই সময়টায় বিএনপি যতগুলো জায়গায় বিএনপির শাসন আমাদের রাজনীতিতে রক্তক্ষরণ ঘটিয়েছে, সবগুলো কিন্তু জ্বালানি কেন্দ্রিক। আপনি ইতিহাস যদি আমরা দেখি, যে সমস্ত ইতিহাসগুলো, যে ঘটনাগুলো আমাদেরকে পীড়া দেয়, বিএনপিকে বিব্রত করে এবং আমাদের ইতিহাসে রক্তক্ষরণ ঘটায়, আপনি সেটি কানসাটের কথা বলেন, আপনি সোনিয়াটার কথা বলেন, ফুলবাড়ির কথা বলেন, প্রায় সব ঘটনাগুলো কিন্তু এনার্জি কেন্দ্রিক। সুতরাং বিএনপি রাষ্ট্র পরিচালনায় সফলতার জায়গা আছে, ব্যর্থতার যে জায়গাগুলো সবগুলো হচ্ছে এনার্জিকে কেন্দ্র করে। সুতরাং সেখান থেকে আমার মনে হয় যে বিএনপির শিক্ষা গ্রহণ করতে হবে। যদি শিক্ষা গ্রহণ সে না করে, তাহলে মানুষ ওই ঘটনাগুলোকে উদাহরণ হিসাবে এনে বলবে আগের বারও তো বিএনপি এই জায়গায় এই কাজগুলো করেছে। অসংখ্য ধন্যবাদ। আমি যেতে চাই শাহীন চৌধুরীর কাছে। শাহীন চৌধুরী, যদিও ডাক্তার জাহিদুর রহমান আজকে বলেছেন বর্তমান সংকটকে বৈশ্বিক পরিস্থিতি, দীর্ঘদিনের দেশীয় জ্বালানি জ্বালানি ব্যবস্থাপনায় ঘাটতি এবং ক্রমবর্ধমান অর্থনীতির বাড়তি চাহিদার সম্মিলিত ফল বলে মন্তব্য করেছেন ডাক্তার জাহিদুর রহমান। আপনি কি বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল এসের দর্শকদের, ধন্যবাদ আমার সহ আলোচক শরীফ ভাইকে ধন্যবাদ। শরীফ ভাই কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি আসলে ডক্টর জাহিদ যেটা বলেছেন 2 বছর লাগবে, আসলে আমি যদি বলি, আমি এনার্জি পাওয়ার সেক্টরে প্রায় 30 বছর সাংবাদিকতা করি। আপনি যদি সলভের কথা বলেন, কমপক্ষে 3 বছর লাগবে, মানে আপনি আরো 1 বছর বাড়িয়ে দিচ্ছেন। 3 বছর লাগবে। কেন আমি বলি, ব্যাখ্যা দিই। কারণ হলো বিগত 17.5 বছরে এখানে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর করা হয়েছে, বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে, প্রায় 30,000 মেগাওয়াট বিদ্যুৎ জেনারেট করার মতো ক্ষমতা আমাদের আছে। কিন্তু বিদ্যুতের যে জ্বালানি লাগবে, সেই জ্বালানির দিকে কিন্তু বিগত সরকার যায়নি, সেদিকে নজর দেয়নি। কারণ নসরুল আহমেদ বিপু ভেবেছিল যে শর্টকাট এলএনজি নিয়ে এসে সমাধান করে ফেলবে। এটা এক ধরনের কমিশন বাণিজ্যের চিন্তা থেকেও করা হয়েছিল, কিন্তু সেটা যে স্থায়ী সমাধান নয় সেটা কিন্তু তিনি ভাবেন নাই। কেন স্থায়ী সমাধান নয়? এই যে আজকে যখন ইরানের উপর হামলা হলো, আমার জাহাজ আটকে গেল, তখন আপনি কি করবেন? আপনি এলএনজি কোথায় পাবেন? সরকার তো এলএনজি কেনার দিকে ঝুঁকছে না। হ্যাঁ, এখন সেটা আসতেছি, সেটাও করতে হবে, পাশাপাশি অন্য কিছু করতে হবে, শুধু এনার্জি করতে হবে না। তো সুতরাং যে কারণে কিন্তু এই ক্রাইসিস, এবং এদের দুর্ভাগ্য দুটো, একটা হলো যে প্রথমত যুদ্ধ,
এর কারণে কিছুদিন জ্বালানি তেলের সংকট আপনি দেখেছেন। এরপরে আসলো তাদের এক্সিলারেট এনার্জি যে এফএসআরইও, যেটা ভাসমান টার্মিনাল, সেখানে দুর্ঘটনা। এই দুর্ঘটনার কারণে প্রায় 3 সপ্তাহের মতো সেখানে গ্যাস সরবরাহ বন্ধ ছিল। সেটা এখন চালু হয়েছে কিন্তু 50%। সেটা কিন্তু 500 মিলিয়ন ঘনফুট গ্যাস দেওয়ার কথা প্রতিদিন, এখান থেকে এখন 300 দিতে পারছে। এটার আবার মাঝে আপনি দেখেছেন যে 4-5 দিন গ্যাস ছিল না, অর্থাৎ এই সময় যে জাহাজটা আসার কথা ছিল সেটা যে কোনো কারণেই হোক এসে আমাদের ঘাটে পৌঁছেনি। সেই কারণে কিন্তু আবার 4-5 দিনের ঘাটতি হয়ে গেল। এখন আপনাকে এই সরকারকে যে কাজগুলো করতে হবে সেটা হলো যে ভাই বলছে যে অভিজ্ঞতা ভালো না, এটা আসলে সত্য। এটা ওই সময়ও তাদের কিছু ভুল ডিসিশনের কারণে তখনও কিন্তু বিদ্যুৎ উৎপাদন তারা বাড়াতে পারেনি, বরং লেজে গোবর করে ফেলছে। এখন যে কাজগুলো করতে হবে সেটা হলো, প্রথমত সরকার যেটা ডিসিশন নিয়েছে যে আরও 3টি ভাসমান টার্মিনাল করবে, এবং সেজন্য তারা দেশি বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছে। সেটা যেমন করতে হবে, এটা একটা শর্টকাট একটা সমাধান এখানে আছে, সেটা আমি জানি না। আমার মনে হয় ইকবাল হাসান মাহমুদ টুকু যেহেতু আগেই মন্ত্রণালয়ে ছিলেন, এটা ওনার জানার কথা। প্রথমত হলো আমাদের এই সাতকে আপনার মনে আছে, প্রশ্ন করি যে জায়গায় একটা প্রশ্ন, যেটা হচ্ছে আপনি এলএনজি টার্মিনাল করার কথা বলছেন, তার মানে তো আমাদের কাদ মার্কেট থেকে এলএনজি নিয়ে আসতে হবে কিনে। সেই ক্ষেত্রে তো কিন্তু যে হারে দাম বাড়ছে, যেখানে $12 থেকে $14, এখন $24 দিকে গেছে। $24, এটা $48 হতে পারে, কারণ এটা নির্ভর করছে আবার কি ঝুঁকি নিচ্ছে। হ্যাঁ, ঝুঁকি তো বটেই, কিন্তু ঝুঁকি গভর্নমেন্টকে ভর্তুকি দিয়ে হলেও ঝুঁকি নিতে হবে, কারণ হলো উপায় নেই। কারণ উপায়, আপনি কি যে শর্টকাট, যদি আপনি আমাদের গ্যাস অনুসন্ধানের কথা বলেন, একটা মাত্র জায়গা আছে, সেটা হলো যে ছাতকে আপনি মনে আছে যে অক্সিডেন্টালের একটা গ্যাস দুর্ঘটনা হয়েছিল প্রায় 20 বছর আগে। ওই ছাতকের এটা এখনও পরিত্যক্ত আছে, এবং ওই সময় ইউএস জিওলজিক্যাল সার্ভের একটা জরিপ ছিল যে ছাতকে প্রায় 3 TCF-এর মতো গ্যাস আছে। সেটা কিন্তু গত 15 বছরে সেটা ডেভেলপ করার উদ্যোগ নেওয়া হয় নাই। যদি আপনি শর্টকাট সমাধান বলেন, এটা নিশ্চয়ই ইকবাল হাসান মাহমুদ জানবেন, কারণ তিনি তো প্রতিমন্ত্রী ছিলেন তার আগে। তো সেটা করতে গেলে ওইখানে ছাতক ইস্ট এবং ওয়েস্ট মিলিয়ে প্রায় 3 TCF গ্যাসের কথা আগে আমাদের ছিল, রিপোর্ট ছিল। সেটা ধরেন আপনি অ্যাক্সিডেন্টের কারণে আধা TCF বা 1 TCF শেষ হয়ে গেছে, সেখানে যদি 2 TCF গ্যাসও থাকে, ওখানে দ্রুত ড্রিল করা দরকার। এইটা করলে 6 মাসের মধ্যে একটা সাময়িক স্বস্তি জাতিকে দিতে পারবে। ভোলাতে কিচ্ছু হবে না, কারণ ভোলার সাথে আপনার গ্রিডলাইন নাই। ভোলা দিয়ে কিচ্ছু হবে না, এটা পোষাবে না, এটা পোষাবে না। এটা যদি করে ভুল করবে, কারণ ওখানে যা গ্যাস আছে তার চেয়ে আপনার গ্রিডলাইনে খরচ বেশি হবে, আপনি খাজনার চেয়ে বাজনা বেশি করবেন। তো আমি যেটা বলছি যে এইটা হলো শর্টকাট সলিউশন, যে ওইখানে এখন ড্রিল করলে ওখানে গ্যাস মজুদ আছে, সেটা কম হতে পারে। যদি 2 TCF-ও হয় ধরে নেন, তাও আগামী 3-4 বছর কিন্তু প্রতিদিন 500 মিলিয়ন করে গ্যাস দিতে পারবে। আপনার কি মনে হয় যে বিগত 17 বছরে সরকার এলএনজি টার্মিনাল দিকে ঝুঁকেছে, যে আপনি একটুখানি বলবার চেষ্টা করছেন, এই 17 বছরে কেন গ্যাস ক্ষেত্রকে খুব, এটা ওই যে আমি বললাম যে শুধু তাই না, আপনি তো বললেন, এটা তো বললাম ল্যান্ডের কথা, আপনি অফশোর, আমাদের অফশোরে কিন্তু 28টি গ্যাস ব্লক আছে, ঠিক অনশোরের মতোই। সেই গ্যাস কিন্তু উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়নি। এখন এটা গভর্নমেন্টকে 3টা ডিসিশন নিতে হবে। এক, শর্ট প্ল্যান হবে, যে ধরেন ছাতক এবং আমাদের স্থলভাগে আরও কিছু গ্যাস পাওয়া যাবে, সেটা পরিমাণ খুব বেশি না, অল্প। এই শর্টটা এটা হয়তো 6 থেকে 1 বছরের মধ্যে এটা আনা সম্ভব। আর এলএনজিটা করতে হবে, এটা হলো মধ্যমেয়াদী। এখন যদি একটা এলএনজি টার্মিনাল আজকে আপনি ওয়ার্ক অর্ডার দেন, এইটা আপনাকে গ্রিডে গ্যাস দেওয়ার জন্য 3 বছর সময় দিতে হবে। জাহিদ সাহেব এটা জানেন না, কারণ জাহিদ সাহেব তো এই সেক্টরের লোক না। এখন আরও কি সমস্যা জানেন? হ্যাঁ, আরও কি সমস্যা, সেটা হলো আমাদের যে 2টা এফএসআরইও আছে, 2টা টার্মিনাল, ওইটার সঙ্গে যে পাইপলাইনটা আছে, ওইটার ক্ষমতা কিন্তু 1100 মিলিয়ন ঘনফুট, আর বেশি। আপনি এখন টার্মিনাল বসালেও আর কিন্তু গ্রিড লাইনে আপনি গ্যাস দিতে পারবেন না। অর্থাৎ আপনাকে টার্মিনাল করতে হবে এবং আলাদা আপনার গ্রিড লাইনও করতে হবে। সুতরাং এটা কমপক্ষে 3 বছর লাগবে। এটা হলো যদি কোনো দৈবাৎ কিছু না ঘটে, এটা হলো টেকনিক্যাল হিসাব। এখন হলো এটা হলো মধ্যমেয়াদী। আর দীর্ঘমেয়াদী যেটা গভর্নমেন্টকে করতে হবে, সেটা হলো অফশোর ব্লকে ইন্টারন্যাশনাল টেন্ডার আহ্বান করে দ্রুত অফশোর ব্লকে দিতে হবে। কারণ ইউএস জিওলজিক্যাল সার্ভের প্রায় 30-35 বছর আগের একটা জরিপ ছিল
যে আমাদের অফশোর ব্লকে প্রায় 32 টিসিএফ সম পরিমাণ গ্যাস আছে। সেটা 32 না হয় যদি 12 টিসিএফও হয়, ইটস গুড এনাফ। 12 টিসিএফ হলে একেবারে 12 বাংলাদেশে ট্রিলিয়নের কথা 30, বলছেন। হ্যাঁ, ট্রিলিয়ন ঘনফুট। জি। টিসিএফ মানে ট্রিলিয়ন ঘনফুট। তার মানে 12 টিসিএফ থাকলে আগামী 30 বছরের জন্য কিন্তু আপনি নিরাপদ। 12 ট্রিলিয়ন থাকলে হ্যাঁ। কিভাবে সম্ভব? 1.3 ট্রিলিয়ন যদি আমাদের বার্ষিক চাহিদা হয়, হ্যাঁ, তাহলে আপনি 30 বছর কেমনে হয়? এক দেশে আমাদের আমি আরো একটু আছে। শুনে যে 40 থেকে 50 ট্রিলিয়ন এরকম একটি গ্যাস মজুদ আছে বাংলাদেশে। না, সেটা এটাকে- 32 টিসিএফ যদি ওটা ধরেন তাহলে তো এখানে স্থলভাগে যদি আরো 25 3 বছর ধরেন, কমপক্ষে যাবে। হ্যাঁ, সাথে আপনার এলএনজি সাপোর্ট তো থাকবেই। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু যেতে চাই শরীফুজ্জামান শরীফ, আমরা বিগত 17 বছরে আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন আমরা দেখছি, উন্নয়নের কথাও শুনেছি, কিন্তু তারা এলএনজি টার্মিনালের দিকে অর্থাৎ কাতার, ওমান থেকে, ওপেন মার্কেট থেকে গ্যাস কেনার দিকে কেন ঝুঁকেছে? সেই সময় বলা হচ্ছিল যে কমিশন বাণিজ্য। এই ভাইও একটু বলবার চেষ্টা করছে, কেন আমরা বাংলাদেশের দেশীয় গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে তখন মনোনিবেশ করেনি সরকার? ধন্যবাদ। আমি শাহিন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে তার আলোচনায় আমি সমৃদ্ধ হলাম। এই সুযোগটা সবসময় পাওয়া যায় না, আজকে সুযোগটা পেয়েছি, এজন্য তাকে ধন্যবাদ। আওয়ামী লীগের দুটো পলিসি ছিল। একটা পলিসি হচ্ছে তার ব্যবসায়ীদেরকে পকেট ভারী করার সুযোগ দিতে হবে, অলিগারদেরকে। এবং তার আরেকটা দৃষ্টি ছিল যে পাবলিককেও এমনভাবে আপনি সার্ভিসটা দিবেন তারাও যাতে অখুশি খুশি না থাকে। হয়, খুশি থাকে। এবং একই সাথে দুটোই সে মেনটেন করতে পেরেছে, দুটোই মেনটেন করতে পেরেছে। মানুষ অস্বাভাবিক দামে জ্বালানি কিনেছে, কিন্তু তার মনের মধ্যে কিন্তু ওই যন্ত্রণাটা আসেনি যে সকালবেলা উঠে হাত পা গুটিয়ে বসে আছি, দুপুরের খাবার রাতে খাবো। সে কিন্তু রান্নাটা করতে পেরেছে, তার প্রয়োজনটা মিটেছে, আবার তার ব্যবসায়ীরাও সুবিধাটা পেয়েছে। এক ঢিলে সে দুই পাখি মেরেছে। কিন্তু আজকের যারা, শাহিন ভাই যেটি বললেন, আমিও বলেছিলাম যে যাদের কাছ থেকে আমরা এই বিষয়ে আলোচনাগুলো শুনছি তারা আসলে টেকনিক্যালি কেউ এক্সপার্ট না, মনের মাধুরী মিশিয়ে তারা তাদের কথাগুলো বলছেন। দ্বিতীয় জায়গাটা হলো যে আমাদের এই যে ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে এক একটা সরকারের দৃষ্টিভঙ্গি এক এক রকম। একসাথে একসময় আমাদের এখানে বলা হতো যে বাংলাদেশ গ্যাসের উপরে ভাসছে এবং এই গ্যাস রপ্তানি করতে হবে। আমার পরিষ্কার মনে আছে 2001 সালের 10 অক্টোবর 4 দলীয় জোট সরকার যেদিন ক্ষমতা গ্রহণ করে, এবং সেই দিনই কিন্তু বঙ্গভবনে প্রয়াত সাইফুর রহমান সাহেব বিবিসিতে একটা ইন্টারভিউ দিয়ে বলেছিলেন যে আমাদের মাটির নিচে গ্যাস পচে যাচ্ছে, গ্যাস রপ্তানি করতে হবে। এবং তার আগে প্রায় 5-7 বছর একটা হাইপ তোলা হয়েছিল বাংলাদেশ গ্যাসের উপরে ভাসছে। কেন তোলা হয়েছিল? গ্যাস রপ্তানি করতে হবে। এবং বিল ক্লিন্টন যে বাংলাদেশে এসেছিলেন তার অন্যতম একটা টার্গেট ছিল এখান থেকে গ্যাস রপ্তানির জন্য উদ্বুদ্ধ করা বা রাজি করানো। গ্যাসটা যাবে কোথায়? গ্যাসটা যাবে ভারতে। আমি নিজেকে প্রাউড ফিল করি যে সাইফুর রহমান সাহেবের ওই বক্তব্যের পর মাত্র 40 দিনের মাথায় আজকে যে আনু মোহাম্মদদেরকে নিয়ে যে সমালোচনাটা করে, আনু মোহাম্মদরা সারা বাংলাদেশে 40 দিনের মাথায় একটা হরতাল ডেকেছিল 4 দলীয় জোট ক্ষমতায় বসার ঠিক 40 দিনের মাথায়। এবং সেই হরতালের ভেতর থেকে তারা মানুষকে বলেছিল যে আমাদের এখানে গ্যাস সম্পর্কে যে তথ্য দেওয়া হচ্ছে এটা সত্য না, এই ধরনের একটা হাইপ তোলা হচ্ছে কেবলমাত্র গ্যাস রপ্তানির একটা ক্ষেত্র তৈরি করার জন্য। এবং একটা পর্যায়ে সরকার বুঝেছিল যে এটি সঠিক ছিল না, সরকার সেখান থেকে সরে আসে। তা না হলে আজকের যে সংকটটা আমরা মোকাবেলা করছি এই সংকটটা আরও আগে হতো। গেল একটা। দ্বিতীয় জায়গাটা হচ্ছে গ্যাস শুধু না, আপনার ওই যে কৃষির সাথে আপনার গ্যাসের সম্পর্ক রয়েছে। আপনি গ্যাস যদি প্রপার সার্ভিসটা না দিতে পারেন আপনার সার উৎপাদন হবে না, এবং সার উৎপাদন যদি না হয় আপনার উৎপাদনের সামগ্রিক উৎপাদনের উপর একটা প্রভাব পড়বে। আবার আপনার যতটুকু সক্ষমতা আছে, যদি সার পর্যাপ্ত থাকে তাহলে সারের জন্য মানুষ লাইনে দাঁড়াবে কেন? আপনার লোকাল যে কমিটিগুলো আছে, আপনার রাজনৈতিক দল, আপনার তো একটা বিরাট পেরিফেরি আছে, আপনি তাদেরকে এটার মধ্যে যুক্ত করেন। কিন্তু মজার ব্যাপার হলো যে এই যে সিন্ডিকেট যদি আপনি খোঁজ নেন তাহলে রাজনৈতিক পরিচয় প্রায় প্রত্যেকেরই কোনো না কোনো পরিচয় পাবেন, এবং বেশিরভাগই হচ্ছে ক্ষমতাসীন বিএনপির লোকজন এটার মধ্যে জড়িয়ে পড়বে, এবং এই তথ্যটা আমরা পাবো। সেক্ষেত্রে শরীফুজ্জামান সাহেব আপনার কাছে জানতে চাচ্ছি, মানে আপনার কি মনে হচ্ছে আসলে বাংলাদেশে গ্যাস নেই, গ্যাসের মজুদ কম? কারণ যেহেতু ভূতত্ত্ববিদরা বলছেন যে আমাদের পর্যাপ্ত তথ্য ও জরিপের ঘাটতি রয়েছে, দরপত্র মূল্যায়ন, সিদ্ধান্ত গ্রহণে প্রশাসনিক ভীতি, সামগ্রিক বিনিয়োগ পরিবেশ, নিজস্ব অনুসন্ধান সক্ষমতা না বাড়ানোই আমরা পিছিয়ে পড়েছি। গ্যাস অনুসন্ধান এবং উত্তোলন দুটোই একেবারে 100% সায়েন্টিফিক ব্যাপার।
টেকনোলজির ব্যাপার, কিন্তু আমরা এই বিষয়টাকে রাজনৈতিক সিদ্ধান্তের সাথে জড়িয়ে ফেলি। পৃথিবীর আর কোথাও এই ধরনের একেবারে সুপার টেকনোলজিকে তার রাজনীতি দিয়ে প্রভাবিত করার চেষ্টা করে না। আমরা যেটা করি, আমরা সিদ্ধান্ত নেই যে এখানে গ্যাস উত্তোলন করব কি করব না, সেখানকার আমার প্রভাবটা, আমার কমিশনটা কি হবে। পৃথিবীর সব জায়গায়, প্রায় সব জায়গায় রাজনীতিবিদরা টু পাইস নেয়, সেটা আমেরিকাও নেয়, ইউরোপেও নেয়, কিন্তু আমাদের প্রবণতাটা হচ্ছে যে আমি পুরো কাঁঠালটা আমি একা খাবো এবং যেভাবে পারি খাবো। ন্যাশনাল ইন্টারেস্টের থেকে পুরোটা খেয়ে ফেলার যে প্রবণতা এবং নিজ রাজনৈতিক দলের কর্মীদেরকে দিয়ে এই খাওয়ার প্রক্রিয়ায় যুক্ত করার যে প্রবণতা, শেখ হাসিনার সময় পুরো ব্যবসাটা সালমান রহমান সহ একটা সিন্ডিকেটের কাছে কেন দেওয়া হয়েছিল? দেওয়া হয়েছিল যে এখান থেকে যেটা আসবে পুরোটা যেন আমাদের পকেটে থাকে, এটা যেন অন্য ব্যবসায়ীরা ভাগ না পায়। এবং সেই কারণেই কিন্তু এই যে মানে স্পট মার্কেট থেকে কেনার যে সিদ্ধান্তটা, এটা যদি আপনি প্রতিযোগিতামূলক করতেন, আরো যদি এখানে 5টা প্রতিষ্ঠানের মধ্যে যুক্ত থাকতো, আজকে সালমান পালিয়ে গেছে, কিন্তু অন্য একটা প্রতিষ্ঠানকে দিয়ে আপনি একটা বিকল্প আয়োজন তো করতে পারতেন, কিন্তু সেটা তো করতে পারলেন না। কেন? পুরোটাই আপনি রাজনৈতিকভাবে সমাধান করার চেষ্টা করেছেন। আমরা কতগুলো বিষয় আছে যে বিষয়গুলোকে আপনি যদি রাজনীতির বাইরে না নিয়ে আসেন, তাহলে সংকট মোকাবেলা। সেক্ষেত্রে আপনি একবার বলার চেষ্টা করছেন ফুলবাড়ি, যেটা কয়লা খনির ঘটনাটা তুলে নিয়ে আসছিলেন, সেখানে আমরা যে তথ্য পাচ্ছি সেখানে 572 মিলিয়ন টন ফুলবাড়ি খনিতে কয়লা রয়েছে, কিন্তু আন্দোলনের কারণে সেই কয়লার উত্তোলন করা হয় নাই, যার ফলশ্রুতিতে কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো সেগুলোতে উৎপাদনও কমে গেছে, কিন্তু আমরা বাইরে থেকে কয়লা আমদানি করছি। আচ্ছা, মানে পারফেক্ট। ফুলবাড়িতে যে কয়লার মজুদটা আছে, এটা যে অ্যাসেসমেন্টটা 100% আমাদের কাছে ক্লিয়ার না। দ্বিতীয়ত, ফুলবাড়ি যে চুক্তিটা হয়েছিল এশিয়া এনার্জির সাথে, এটা একটা জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি। কারণ কয়লা তুলতে গেলে আপনার একটা ডিজাস্টার হবে, সেখানে আপনার চাষের জমি থেকে, মানুষ উচ্ছেদ থেকে অনেক কিছু করতে হবে, কিন্তু এত কিছু করার পরেও আপনি সেখান থেকে হিস্সা পাবেন মাত্র 6%। পৃথিবীর কোথাও কয়লার মালিককে 6% দেওয়া হয় না, আর যারা উত্তোলন করবে তার টেকনোলজি, তার যে ইনভেস্টমেন্ট, তার জন্য এত পরিমাণ সুবিধা তাদেরকে দেওয়া হয় না। সুতরাং প্রথমত এই চুক্তিটা হচ্ছে জাতীয় স্বার্থ বিরোধী। ক্ষতি, আমার একটা বড় অংশ ক্ষতি হবে। দ্বিতীয়ত, আমি কয়লা উত্তোলনের ভেতর থেকে সেই জায়গায় আমার পানির থেকে শুরু করে বাংলাদেশের সব থেকে শস্য উৎপাদনের জন্য পারফেক্ট জায়গাটা শস্য ভান্ডার বলা হয় দিনাজপুরের ওই অঞ্চলকে, এবং দুটো যদি আপনি কম্পেয়ার করেন, আপনি দেখতে পাবেন যে এখানে আপনার হ্যাজার্ডটা হবে অনেক বেশি। তারপরেও টেকনোলজিকে ব্যবহার করে আপনি বিকল্প অ্যারেঞ্জমেন্ট করতে পারেন, আলাপ আলোচনার ভিতর থেকে একটা সমাধান করতে পারেন, কিন্তু আপনি যে চুক্তিটা করেছেন এই চুক্তিটা আপনার জাতীয় স্বার্থ বিরোধী। কিন্তু সেই ক্ষেত্রে আপনি যেটা ক্ষতির কথা বলছিলেন, ফসল বা অন্যান্য পানি, কিন্তু আমরা তো পানি বিদ্যুৎ কেন্দ্র করবার সময় আমরা নিশ্চয়ই কাপ্তাইতে বিশাল এলাকা আমরা নিশ্চয়ই কি বলে এটাকে, যে অ্যাকোয়ার করা হয়েছে, ডুবিয়ে দেওয়া হয়েছে অনেক ঘরবাড়ি, সেটা আমরা জাতীয় স্বার্থে করতে পারি, কিন্তু এই কয়লা খনি উত্তোলনের ক্ষেত্রে গিয়ে আমরা কেন ফসল, পানি এসব বিষয় নিয়ে বেশি আলোচনা করি? প্রথমত, যে জায়গাটা যেখান থেকে আপনি কয়লাটা উত্তোলন করতে চান তার আশপাশেও কিন্তু আরো কতগুলো কয়লা খনি আছে, সেখান থেকে আপনি আপনার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনুযায়ী হ্যাজার্ডটা না করেও, ডিজাস্টারটা না করেও আপনি আপনার ক্যাপাসিটি অনুযায়ী তুলতে পারছেন না। দ্বিতীয়ত, আমাদের পার্বত্য অঞ্চলের বৈশিষ্ট্য একরকম, বিস্তীর্ণ এলাকা, মানে মানুষের বসতির একটা বিরাট মানে গ্যাপ রয়েছে, ঘন বসতি না, কিন্তু এই জায়গাগুলো কিন্তু ঘন বসতিপূর্ণ এলাকা। 3টা উপজেলা আপনাকে একেবারে সমস্ত মানুষকে সেখান থেকে সরিয়ে নিতে হবে, পুনর্বাসন করতে হবে। আপনার যে জমি, আপনার যে ফসল, 3 ফসলি, সেখান থেকে 3টা ফসল তারা উৎপাদন করে, তারপরে সেখানকার যে পানিটা, এটা কিন্তু মিষ্টি পানি। সুতরাং আপনার এই জায়গায় যে ডিজাস্টারটা হবে, পরিবেশের যে ঝুঁকিটা হবে, তার সাথে এটা যদি আপনি কম্পেয়ার করেন, কোথাও কোথাও দেখা যাবে ক্ষতির পরিমাণটা আপনার আরো বেশি। যেতে চাই শাহিন চৌধুরীর কাছে। শাহিন চৌধুরী, আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব উৎস থেকে জ্বালানি সরবরাহের চেষ্টা করছে সরকার,
কিন্তু সেই ক্ষেত্রে কতটা সফল হবে বলে মনে হয়? যদিও শহীদজন শরীফ ভাই বলছিলেন যে আসলে গ্যাসের মজুদ, যে কথা আপনি একবার বলবার চেষ্টা করেছেন, আমার কাছেও একটা তথ্য আছে যে যে বিশেষজ্ঞদের মতে 40 থেকে 50 ট্রিলিয়ন ঘনফুটের উপর ভাসছে বাংলাদেশ, এরকম একটা তথ্য আমরা পাচ্ছি, যেখান থেকে 40 থেকে 50 বছর চলতে পারবে সেই গ্যাস দিয়ে। এরকম তথ্য থাকার পর এখন এই সিদ্ধান্ত অর্থাৎ নিজস্ব উৎস থেকে আমদানি জ্বালানি সরবরাহের চেষ্টা, এটা কতটুকু সফল হবে বলে মনে হয়? ধন্যবাদ। আপনার এই প্রশ্নটার জবাব দেওয়ার আগে আমি একটু শরীফের দু একটা বিষয় আমি একটু পয়েন্ট আউট করতে চাই। প্রথম যেটা, ওই বিএনপি আমলে যেটা গ্যাস রপ্তানির যে আলোচনাটা হয়েছিল, সেটার মূল কারণটা ছিল কি, তখন আমাদের যে গ্যাসের যে গ্রোথ ছিল, মানে ডিমান্ডেড সেটা ভুল অ্যাসেসমেন্ট করা হয়েছিল। ভুল অ্যাসেসমেন্টের কারণে যখন আপনি শেভরন ওখানে বড় আকারে একটা গ্যাস পেল সিলেটে, শেভরনের ওই গ্যাসটা ইউজ করার মতো আমাদের এখানে ছিল না, কাস্টমার ছিল না, তখনই কিন্তু এই রং আইডিয়ার ভিত্তিতে তখন এই ডিসিশনটা নেওয়া হয়েছিল। যদিও সেটা আন্দোলনের মুখে ব্যর্থ হয়ে গেছে এবং এটা সঠিক ছিল, এটা রপ্তানি না করার ডিসিশনটা সঠিক ছিল। কিন্তু ওই সময়ে বিএনপি সরকার আরেকটা ভুল ডিসিশন ছিল, সেটা আজকে অনেকেই ভুলে গেছে। এই সেক্টরের লোক যারা, তারা জানে, আমি জানি। যেমন ধরেন, ভারত যখন আমাদের এখান থেকে গ্যাস পাবে না, রপ্তানি করা হবে না ডিসিশন হলো, তখন মায়ানমার থেকে তারা গ্যাস নিতে চাইছিল। ট্রাইনেশন গ্যাস পাইপলাইন একটা হওয়ার কথা ছিল, আপনার মনে আছে কিনা জানি না। এবং সেটা নিয়ে আমাদের বাংলাদেশের যে এনার্জি মিনিস্টার ছিল একে মোশাররফ হোসেন, ভারতের মণিশঙ্কর আয়ার এবং মায়ানমারের এনার্জি মিনিস্টারের সাথে 2-3 দফা দিল্লি, ঢাকা এবং ইয়াঙ্গনে বৈঠকও হয়েছিল। ওই ট্রাইনেশন গ্যাস পাইপলাইনের যে বিষয়টা ছিল, যে ভারত বাংলাদেশের ভেতর দিয়ে এটা পাইপলাইন নিয়ে যাবে কলকাতা পর্যন্ত, এবং সেটা কিন্তু যাবে আমাদের হাইওয়ের পাশ দিয়ে, অর্থাৎ এটার কারণে কিন্তু আমাদের আবাদি জমিরও কোনো ক্ষতি হবে না। অথচ ওইটা অনেক আলোচনায় এগোনোর পরে সেটা কিন্তু বন্ধ হয়ে গেল। বাংলাদেশ একটা শর্ত দিয়েছিল এখানে, যে বাংলাদেশ নেপাল থেকে হাইড্রো ইলেকট্রিসিটি আমদানি করবে, সেক্ষেত্রে ভারতের করিডোর বাংলাদেশকে ব্যবহার করতে দিতে হবে। এই শর্তের কারণে কিন্তু ওইটা এগোয় নেই। কিন্তু ওই শর্ত যদি না দিত, আজকে কিন্তু আমাদের গ্যাস ক্রাইসিস হতো না। কারণ ওই ইন্ডিয়ান যে প্রস্তাবটা ছিল, প্রস্তাবের মধ্যে ছিল যে ভবিষ্যতে যখন বাংলাদেশে গ্যাস সংকট হবে, তখন এই পাইপলাইন ব্যবহার করে বাংলাদেশ মায়ানমার থেকে গ্যাস আমদানি করতে পারবে, সেজন্য বাংলাদেশকে কোনো হুইলিং চার্জ দিতে হবে না। আজকে কিন্তু এলএনজিতে আমাদের যেতেই হতো না যদি ওই ডিসিশনটা ওই সময় সরকার নিত। এবং এটা নিয়ে কিন্তু কোনো আন্দোলনও ছিল না বাংলাদেশে, এমনকি আমাদের এই তেল গ্যাস জ্বালানি বিদ্যুৎ বন্দর কমিটিরও কোনো আন্দোলন ছিল না। কিন্তু তখন এটা হলো না, এটা ছিল রং ডিসিশন। না হওয়ার কারণ ওই যে বাংলাদেশে একটা শর্ত দিয়ে দিল, ইন্ডিয়া তখন বললো যে নো, আমরা এখানে করিডোর দেবো না। নেপাল থেকে হাইড্রো ইলেকট্রিসিটি আমদানির জন্যে আমাদের যে ভারতের যে 27 কিলোমিটারের মতো রাস্তা, সেখানে আমরা একটা করিডোর চেয়েছিলাম যে আমাদের ওখান থেকে একটা গ্রিড লাইন হবে বিদ্যুতের। সেটা ইন্ডিয়া রাজি না হওয়ার কারণে সেটা হলো না। কিন্তু এই দাবিটা বাংলাদেশ ওখানে দেওয়াই উচিত হয়নি, কারণ এই পাইপলাইনের জন্য কিন্তু ভারত আমাদেরকে হুইলিং চার্জও দিত, সবই দিত, এবং এই পাইপলাইনটা থাকতো আমাদের অ্যাসেট। আজকে কিন্তু এলএনজিতে যেতেই হতো না। মায়ানমারে শুধুমাত্র আকিয়াবে একটা গ্যাস ক্ষেত্রে 14 TCF গ্যাস আসছে, যেটা এখন কিন্তু কুনমিং যাচ্ছে পাইপলাইন করে। এটা কত সালের কথা বলছেন? এটা এই 2003-4 সালের দিকে কথা, তখন বিএনপি পাওয়ারে। এটা একটা ছিল রং ডিসিশন। এখন হচ্ছে কয়লার যে বিষয়টা যেটা বললো, কয়লা সবই একটা ভুল তথ্য দিয়েছেন যে এশিয়া এনার্জির সঙ্গে 6% না, ওটা 17 থেকে 18% ছিল বাংলাদেশে। ওটার মূল কারণটা কি, এত পার্সেন্টেজ কম কেন, সেটারও কিন্তু ব্যাখ্যা আছে। ওখানেও কিন্তু সরকারের ব্যর্থতা আছে। কি ব্যর্থতা আছে? আগে এই ধরনের কয়লা উত্তোলনের ক্ষেত্রে আগে জনমত তৈরি করতে হয়। আপনাকে রিসেটেলমেন্ট ইস্যুটা আগে বুঝাইতে হয় যে তোমার এখানে জায়গা আছে, জমি আছে, এই জমিতেই তোমাকে দেব, এই বাড়িতেই তোমাকে করে দেব, এবং তোমার কোনো ক্ষতি হবে না। এই ইস্যু কিছুই করা হয়নি। আমি সারা পৃথিবীতে গ্যাস ক্ষেত্র দেখেছি, জার্মানিতে 22% বিদ্যুৎ উৎপাদন হয় গ্যাস দিয়ে, এবং সব ওপেন পিট মাইনিং করা হয়েছে। কিন্তু তারা একটা শহরকে সরিয়ে নিয়ে গেছে, আমরা কোলনে দেখে এসেছি। কিভাবে নিয়ে গেছে? তারা আগে জনমত তৈরি করছে, কিন্তু এখানে কোনো জনমত তৈরি করা হয়নি। তখন আন্দোলনকারীরা বোঝাতে সক্ষম হয়েছে, ভাই আপনি ভিটে বাড়ি পৈতৃক ভিটে বাড়ি সব হারাবেন, অতএব লাঠি ছুটা নিয়ে নামবি। এটা আমি হলেই নামতাম। আমাকে তো আগে বোঝাতে হবে এখানে আমি কি পাবো। আমি যদি সমপরিমাণ জমি পাই, আমি যদি আমার বাড়িটা তৈরি করে দেয়, তাহলে আমি এটা করব। এবং ওটা কিন্তু পর্যায়ক্রমে ওটা আবার ভরাট করা হবে এবং আবার চাষাবাদ হবে।
এখন শৈব আরেকটা জিনিস বলছে, আমাদের কিন্তু এটা শুধু ফুলবাড়ি না, আমাদের 7টা কয়লা ক্ষেত্রে আচ্ছা। 50 TCF গ্যাসের সমপরিমাণ কয়লা মজুদ আছে এবং সেটা মাটির নিচে রয়ে গেল। এবং ফুলবাড়ির যে বিষয়টা, যেটা টেকনিক্যাল প্রবলেম, ফুলবাড়ি হলো মাত্র 300 মিটার নিচে থেকেই কয়লার মজুদ, এবং এটা আন্ডারগ্রাউন্ড মাইনিং করা সম্ভব না। মিনিমাম 500 থেকে 600 মিটার নিচে যদি আপনি কয়লার মজুদ না থাকে, সেটা আন্ডারগ্রাউন্ড মাইনিং করা যায় না, এটা ওপেন পিট মাইনিং করতে হয়, কারণ তাহলে ভূমিধস হবে, মানে সাগর হয়ে যাবে। আচ্ছা। এমনিতেই আমাদের কিন্তু বড় পুকুরেও কয়েকটা ভূমিধস হয়েছে, এখন ওটা কিন্তু আন্ডারগ্রাউন্ড মাইনিং ছিল, এবং বড় পুকুরে কিন্তু কয়লা উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে ওই এর কারণে। কারণ 500 মিটারের নিচে যদি আপনি কয়লা থাকে, তবেই আপনি আন্ডারগ্রাউন্ড মাইনিং করতে পারবেন, না হলে পারবেন না। এটা যে কারণে ফুলবাড়ি যদি আপনি কখনো ডেভেলপ করেন, আপনাকে ওপেন পিট মাইনিং করতে হবে, ওখানে আন্ডারগ্রাউন্ড করতে পারবেন না, তাহলে ওখানে ভূমিধস হবে এবং সমস্ত লোক ওখানে ডুবে মারা যাবে, উপরে যারা বসবাস করবে। আর একটা সমস্যা হলো, আন্ডারগ্রাউন্ড মাইনিংয়ে সর্বোচ্চ কোল রিকভারি হয় 18% হাইস্ট, আর ওপেন পিট মাইনিংয়ে রিকভারি হয় 90%-এর উপরে। অর্থাৎ আবার কস্ট কিন্তু বেশি, আন্ডারগ্রাউন্ড মাইনিংয়ে নিচে করতে হয়, ওটার জন্য কস্ট অনেক বেশি। তো সেই কারণেই ওটা করলে তখন সরকারের যে ভুলটা ছিল, ওটা জনমত তৈরি করে পর্যায়ক্রমে করা উচিত ছিল, তাহলে জনগণ হতে হতো, এবং আন্দোলনকারীদের সঙ্গেও সরকারের তখন বসা উচিত ছিল। এগুলো কিছুই করে নাই, কিন্তু এটার কারণে কিন্তু আসলে এখন টোটাল প্রজেক্টটা আমাদের পরিস্থিতি মোকাবেলার জন্য কি করা উচিত? এখন সামনের পরিস্থিতি যেটা আপনি যে বলেন যে আমাদের যেটা করা, সেটা হলো, আমি তো আগেই বলেছি যে আপনাকে স্থলভাগেও আমাদের চালাতে হবে, এবং আমাকে অফশোরে যেতেই হবে, এর কোনো বিকল্প নাই। কারণ হলো কি, আপনি যদি বড় রিজার্ভ আপনি বলেন, যেটা আপনি এখানে উল্লেখ করেছেন, সেটা 50 না হয়, যদি 30 হয় বা 20 হয়, এই বড় রিজার্ভ কিন্তু আমাদের অফশোরে। আপনি জানেন যে মায়ানমার অফশোরের গ্যাস তুলছে, ভারত সুন্দরবনের উপকূল থেকে তুলছে, এবং গ্যাসের আরও একটা সমস্যা কি জানেন, গ্যাসের লেয়ার শত শত কিলোমিটার বিস্তৃত থাকে। মায়ানমার যে আপনার গ্যাস তুলে নিচ্ছে না, আপনি জানেন না, আমি জানি না, আমার গ্যাস কারণ একই লেয়ার যদি হয়, ও যে লেয়ারে আছে, মাটির যে স্তরে ওর গ্যাসটা আছে, সেই একই স্তরে যদি আমার থাকে, ও যখন উঠে শেষ হয়ে যাবে, আমার এখান থেকে চলে যাবে, আপনি জানবেনও না। আপনি একদিন ড্রিল করে দেখবেন যে শূন্য। এই যে কারণে আমাদের কয়লা মাটির নিচে রয়ে গেল। এখন আমরা আপনার পায়রা বলেন, আপনার মাতারবাড়ি বলেন, সব জায়গা উচ্চ মূল্যে আমদানি করা কয়লা দিয়ে আমরা বিদ্যুৎ তৈরি করছি। এখন আমি একটা আশার কথা বলি, সেটা হলো যে এটাও যদি মাথাভারী প্রজেক্ট, কিন্তু সেটা দিয়ে আমাদের কিছুটা সাশ্রয় হবে। যেটা ধরেন আপনি রূপপুর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এইটা এখনও পর্যন্ত সব কিছু যদি ঠিক থাকে, আগামী মার্চ এপ্রিল নাগাদ ওটা আমাদের জাতীয় গ্রিডে প্রথম ফেজ, অর্থাৎ 1200 মেগাওয়াট যুক্ত হবে। আপনি যখন ওইখান থেকে 1200 মেগাওয়াট যুক্ত হবে, তখন কিন্তু আপনি গ্যাসের উপর চাপটা কম পড়বে। এখন যে 1200 মেগাওয়াট আপনি তৈরি করতে হচ্ছে গ্যাস বেস পাওয়ার প্ল্যান্ট দিয়ে, আপনি সেটা করে দিয়ে ওইটা আপনি সার উৎপাদন এবং বাসাবাড়ির চাহিদা মেটাতে পারবেন। এটা হলে আমার মনে হয় যে আগামী মার্চ বা এপ্রিল থেকে আমাদের কিছুটা এই গ্যাসের উপর প্রেশারটা কমবে এবং স্বস্তি পাওয়া যাবে। আর যে বিষয়টা আপনার ওই এলএনজি টার্মিনাল করতেই হবে, এটার কোনো বিকল্প নেই। কারণ ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে জানতে চাই, আমরা যদি বলি তখন 2012 সালে যে আমরা সমুদ্র বিজয় করেছি মিয়ানমার এবং 12-14 ভারতের সাথে, কিন্তু এই সমুদ্র থেকে তেল গ্যাস তুলে নিয়ে যাচ্ছে মিয়ানমার এবং ভারত, আমরা কেন করলাম না বিগত এই সেই সমুদ্র জয়ের পরেও? ধন্যবাদ। প্রথমত আমি ভাইয়ের সাথে একটু যুক্ত করি যে আমাদের বাংলাদেশের ভূপ্রকৃতির প্রেক্ষাপট আর পৃথিবীর অনেকগুলো জায়গার সাথে আমরা মেলাতে পারবো না। আমাদের একটা মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প অথবা 2-3টে ওয়ার্ডে যে পরিমাণ মানুষ থাকে, পৃথিবীর অনেক দেশে পুরো দেশের মানুষও তত না। সুতরাং এখানে মানুষকে পুনর্বাসন করা এটা খুব চ্যালেঞ্জিং। দ্বিতীয়ত আমাদের ভূমি খুবই উর্বর, কতগুলো জায়গা আছে। আবার আমরা যে দেশগুলো উদাহরণ দেই, আমেরিকা তার ন্যাচারাল রিসোর্স রেখে দিয়েছে অনন্তকালের জন্য, তার অনেক ধরনের সক্ষমতা থাকার পর সেটিকে ব্যবহার করছে না কৌশলগত কারণে। আমাদের এখান থেকে কতগুলো জায়গা আছে, আমি কৌশলগত, আমি আমার জ্বালানির সংকট বলে আমি কি সুন্দরবন কেটে ফেলবো? কখনোই কাটবো না, আমাকে আরও বনায়ন করতে হবে। আবার এই যে ইস্যুটার কথা আমরা বলছি, ফুলবাড়ির কথা, হ্যাঁ, যদি আমার মনে হয় যে আমার অন্যান্য সেক্টর থেকে আমি এটা ম্যানেজ করে নিতে পারি, তাহলে আমি এই ধরনের ঝুঁকির মধ্যে কেন যাব? আর
কালকে হলো ২৬ আগস্ট ২০০৬ সালের এই দিনে ফুলবাড়িতে মানুষ একটা লম্বা আন্দোলন করেছিল এবং ৩ জন আমাদের বন্ধু তারা পুলিশের গুলিতে নিহত হয় এবং সরকার একটা চুক্তি করে। আসাদুল হাবিব দুলু এবং মিজানুর রহমান মিনু, এদিকে আনু মোহাম্মদের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয় তেল গ্যাস কমিটির পক্ষে। এই জায়গাটায় আপনি এখন ওই চুক্তি ভঙ্গ করে এখানে অনুসন্ধান করতে পারবেন না, আবার একটা পরিস্থিতি তৈরি হবে। আপনি যে প্রশ্নটি করেছেন, আমাদের ওই যেটা বললাম, আমাদের সমৃদ্ধির অনেক শর্ত আমরা রাজনীতির সাথে মিলিয়ে ফেলেছি, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখি এবং ব্যক্তিগত গোষ্ঠীগত সুবিধা দেখতে গিয়ে আমরা এত কিছু করলাম, কিন্তু এই জায়গাগুলোতে অনুসন্ধানের জন্য কেন গেলাম না? আমরা বাইরের থেকে টাকা দিয়ে, নগদ টাকা দিয়ে গ্যাস কিনে আনছি, কিন্তু আমরা আমাদের যে পেট্রো বাংলা যাদের সাকসেস রেট অনেক বেশি, আমরা তাদেরকে কেন কাজে লাগালাম না? কারণ পেছনে হচ্ছে দুষ্টু রাজনীতি, সুবিধাভোগের রাজনীতি, কমিশনের রাজনীতি, এবং এই কমিশনের রাজনীতি আমাদের সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে দেয়নি। সেক্ষেত্রে যেটা আপনি বলছেন, কিন্তু পাশাপাশি মিয়ানমার এবং ভারত প্রচুর পরিমাণে গ্যাস তুলে নিয়েছে, তারা তাদের রাজনীতির সাথে যুক্ত করে, কিন্তু সেক্ষেত্রে উনি একটা আশঙ্কার কথা সম্ভাবনা বলেছেন, আছে যদি একে লেয়ারে গ্যাস থাকে তাহলে আমাদের গ্যাসগুলো তার তুলেই যাচ্ছে। এটা নিয়ে কিন্তু অনুসন্ধানও আপনি তো করেননি। এই যে সম্ভাবনাটা, এটি অনেক জায়গা থেকে আলোচনা হচ্ছে, কিন্তু এই অভিযোগটা সত্য কিনা আমরা সেই খোঁজটা পর্যন্ত নিতে যাই না। আশঙ্কা, অভিযোগ তো না, মানে এই যে আশঙ্কাটা, এই অনুসন্ধানটা পর্যন্ত আমরা করিনি, আমরা ফেলে রেখেছি, নিয়ে গেলে যাক। কারণ কি? কারণ হচ্ছে এর প্রতি আমার দরদটা নেই, কারণ এটি করতে গেলে আমার কমিশন হবে না। আমার নগদ নারায়ণটা সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। আপনার কি এটা মনে হয় না যে ডলার যেভাবে উঠতি বাড়তি ছিল এ সময় থেকে শুরু করে, তো এখন যে যদি আওয়ামী লীগের সময় যে $10ও থাকে 1 ইউনিট গ্যাসের, কিন্তু বর্তমানে $24 গেছে, তারা কিন্তু মাথায় রাখেনি যে আমাদের ডলারের সাথে আমাদের সাথে অবশ্যই একটা ভারসাম্য হয়, ভবিষ্যতে আমাদের দেশের জন্য ক্ষতিগ্রস্ত হবে আমাদের দেশ, সেটা তারা মাথায় রাখে। আমাদের তো আসলে দেশপ্রেমিক নেতৃত্বের অভাবে আমাদের এই সংকটগুলো, আমাদের জনগণের ভোগান্তি বাড়ছে। দেশপ্রেমিক নেতৃত্ব যদি হতো তাহলে এই ভোগান্তিগুলো হতো না। জি, তাহলে আমরা সবসময় যে তারা বলে আমরা দেশের জন্য কাজ করি, দেশপ্রেমিক আমরা, তাহলে তাদের বক্তব্যগুলো অনেকগুলো ভুয়া, অনেকগুলো মানুষকে মুখরোচক বক্তব্য দেয়। জি, অসংখ্য ধন্যবাদ। যদি শাহীন চৌধুরী, আপনাকে যদি এই প্রশ্নটাই করি যে এখন সরকারও এলএনজির দিকে ধাবিত হচ্ছে, তা এখন যদি $24 হয়, আগামী দিনগুলোতে $50 হবে না, তার নিশ্চয়তা কে দেবে? না, এটা তো আমি আগেই বলেছি যে এটা $24 $48 হয়ে যেতে পারে, কিন্তু সমস্যাটা হলো কি, এখন সরকারের হাতে আর কোনো উপায় নেই। আমি আগেই বলেছি যে আপনি যদি অফশোরে এখন যান, ওইটা আপনার 7 বছর লাগবে কমপক্ষে। আজকে যদি আপনি ওয়ার্ক অর্ডার দেন অফশোরে, ইন্টারন্যাশনাল কোম্পানি আসতে হবে। তো আমাদের বাফেক্সের কথা বলছেন, বাফেক্স গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান করার মতো টেকনিক্যাল তাদের নাই, সাপোর্ট তাদের নেই। তার মানে আপনাকে ইন্টারন্যাশনাল টেন্ডারে যেতে হবে। সেটা আজকে যদি শুরু করেন, আপনাকে পাইপলাইনে গ্যাস দিতে লাগবে 7 বছর। তো 7 বছরে আপনার চাহিদা কত বাড়বে? তো সেই ডলারের দামও বাড়বে। সেই কারণে আপনাকে এলএনজিতে যেতেই হবে, এটার আর আপাতত কোনো বিকল্প নেই। আর স্থলভাগে আমরা যতটুক পারি, সেটা 1-2 TCF বা 3 TCF যা পারি, সেটা আমাদের অনুসন্ধান করতে হবে। এটা ছাড়া আমি আপাতত কোনো বিকল্প দেখছি না। আর হচ্ছে যে কোল বেস পাওয়ার প্ল্যান্ট, যে আমাদের ধরেন মাতারবাড়িতে একটা ইউনিট জেনারেশনে আসছে, আর একটা ইউনিট যখন আসবে তখন আপনি গ্যাসের উপর প্রেশারটা একটু কম পড়বে, আর রূপপুরটা আসলে একটু প্রেশারটা কম পড়বে। আমার মনে হয় যে আরও গভর্নমেন্টের উচিত হলো যে গ্যাস থেকে কয়লার দিকে আরও দৃষ্টি দেওয়া, ধাবিত হওয়া। আর উনি যেটা বলছেন আমাদের ভাই, যে ফুলবাড়িতে ওই চুক্তি নেই, ফুলবাড়িতে এখন আর সম্ভবই না। কেন সম্ভব না? কারণ হলো কি, গ্লোবালি এখন আপনি ক্লাইমেট চেঞ্জের কারণে কিন্তু কয়লা বিরোধী একটা জনমত সারা পৃথিবীতে তৈরি হয়ে গেছে। এই যে আপনি দেখছেন যে ঝড় ঝঞ্ঝা, বৃষ্টি, অকাল বন্যা, এগুলো শুধু ক্লাইমেট চেঞ্জের কারণে হচ্ছে। সুতরাং এখন আর কিন্তু নতুন করে কোল মাইন ডেভেলপ করার আর সম্ভব না। এখন শর্টকাট কিছু করতে হলে আপনার ইম্পোর্টেড কোল দিয়ে করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। সেক্ষেত্রে আরেকটা বিশেষজ্ঞরা আরেকটা বলছেন নবায়নযোগ্য জ্বালানির সেইটার দিকে আমরা কত। থ্যাংক ইউ। এটা আসলে আপনি এটা খুবই ইম্পর্টেন্ট একটা তুলে ধরেছেন। এইটাই সরকারকে আমি সাধুবাদ দেব। আপনি জানেন বোধহয় যে এই বিদ্যুৎ মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরেই প্রথমে বলেছেন যে তারা আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন করবে। এটা আমাদের একটা প্রসপেক্ট আছে,
কারণ আমরা কিন্তু নবায়নযোগ্য জ্বালানিতেও অতীতে যাইনি। আমাদের গত এই দীর্ঘ সময় মাত্র আমরা 900 মেগাওয়াটের মতো নবায়নযোগ্য জ্বালানি থেকে পাচ্ছি, খেয়াল করেন। কিন্তু আমাদের কিন্তু সরকারি সকল ভবন খালি, সকল ভবনের ছাদ খালি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাদ খালি, এগুলোকে কাজে লাগাতে যদি পারেন, বিশাল হাওর খালি, এবং আমাদের হিল অঞ্চলে কিন্তু প্রচুর অনাবাদি জমি আছে, সেগুলোও খালি। এবং এখন নতুন একটা টেকনোলজি বেরিয়েছে যে আবাদি জমিতেও আপনি নবায়নযোগ্য জ্বালানি সোলার করতে পারেন। সেটা এমনভাবে কার্ভ করে প্যানেলটা করা হয় যে ভেতরে সূর্যের তাপ লাগে এবং চাষাবাদও করা যায়। সুতরাং এই উদ্যোগটা, এটা আমি মনে করি যে এই সরকারের অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য যে তারা একটা ডিসিশন নিয়েছে যে আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট জ্বালানি, তার 10,000 যদি নাও পারে, যদি 5,000 মেগাওয়াট বিদ্যুৎও তৈরি করতে পারে, তাইলে আপনি মনে করেন যে এই যে গ্যাসের একটা প্রেশার থেকে, গ্যাসের একটা সংকট থেকে আপনি কিছুটা হলেও রিলিফ পেলেন। আর আমাদের আরও একটা সম্ভাবনা আছে, এই ফাঁকে আপনাকে আমি যোগ করি, সেটা হলো আপনি 3টা কিন্তু বিষয় আমাদের, শুধু সোলার তো নবায়নযোগ্য না, সাথে হাইড্রো ইলেকট্রিসিটি আছে, প্লাস উইন্ড পাওয়ার আছে আমাদের। আপনি জানেন বোধহয় যে তারেক রহমানের সরকার একটা ডিসিশন নিয়েছে যে তারা পদ্মা ব্যারেজ করবে। আমার সাজেশন থাকবে আপনার মাধ্যমে, চ্যানেল এসের মাধ্যমে, যদি পদ্মা ব্যারেজ করা হয়, ওখানে কিন্তু আপনার হাইড্রো ইলেকট্রিসিটি উৎপাদন করার সুযোগ আছে। যেটা আমি একটা উদাহরণ দিই যে এই যে নায়াগ্রা জলপ্রপাত কিন্তু কানাডা এবং আমেরিকা দুই দেশের উপর দিয়ে গেছে। কানাডা কিন্তু ওটা শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য এবং ট্যুরিজমের জন্য রেখে দিছে, কিন্তু একটু ভাটিতে গিয়ে আমেরিকা ওখানে একটা বাদ দিয়েছে, 15,000 মেগাওয়াট পাওয়ার জেনারেট হয় শুধু নায়াগ্রা থেকে। ইউ ক্যান্ট ইমাজিন। আমাদের টোটাল বাংলাদেশের টোটাল চাহিদার মানে প্রায় 80% মতো একটা পাওয়ার। সুতরাং আমাদের ওইখানে একটা সম্ভাবনা আছে যদি পদ্মা ব্যারেজটা করতে পারে, তাহলে আরেকটা আমাদের সম্ভাবনা আছে, যেটা যেহেতু টেকনিক্যাল আলোচনা সেটা আমি বলি। আমাদের ইউএস জিওলজিক্যাল সার্ভে একটা জরিপ ছিল, টেকনাফ থেকে সুন্দরবন পর্যন্ত আমাদের এই স্থলভাগে কিন্তু উইন্ড পাওয়ার করা সম্ভব না, কারণ বাতাস মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়, তখন আপনি টারবাইনটা ঘুরবে না, পাখাটা ঘুরবে না। তো তারা একটা জরিপ করেছিল, এটাও 15-16 বছর আগে, যে টেকনাফ থেকে সুন্দরবন পর্যন্ত ওই কোস্টাল বেল্টটা এটা উইন্ড পাওয়ারের জন্য উপযোগী। সেটাও কিন্তু এই সরকার ভেবে দেখতে পারে। এটা মনে আছে কিনা তথ্য আছে, বায়ুভিত্তিক অনেকগুলো যে বিদ্যুৎ কেন্দ্র, সেগুলো তো অনেকটা বিকল হয়ে পড়ে আছে। না, বায়ুভিত্তিক যেগুলো আমাদের আছে ওগুলো পরীক্ষামূলক, কিন্তু ওগুলো আমাদের ফেনীতে একটা করা হয়েছিল পরীক্ষামূলক, কুতুবদিয়া, তো এটা কিন্তু পরীক্ষামূলক, এটা কিন্তু ইয়ে না। কিন্তু কুতুবদিয়া ওইটা আসলে টোটাল কোস্টাল বেল্টটা ধরে যে জরিপটা আছে, যে ওইটা যদি করা যায় তাহলে প্রায় 11,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। সেটা 11,000 না হয়, আপনি যদি 5,000ও হয় বা 2,000ও হয়, আপনি কিন্তু বিরাট সাপোর্ট। কারণ রিনিউয়েবল এনার্জি একটা সুবিধা আছে, আপনি যে স্থাপন করলেন ওইটাই কিন্তু শেষ, আপনার কিন্তু আর কোনো খরচ নেই। আপনি প্রকৃতি আপনাকে ফুয়েল দিচ্ছে। এর চেয়ে আপনি জার্মানিতে আমি দেখেছি গ্রামকে গ্রাম আপনার এই বিগত যে 55 বছর ধরে যে যারা সেটা আমরা চিন্তাই পরিচালনা করেছেন, তারা কি করেছেন আমরা চিন্তাই করি নেই। আমরা বললাম তো, ওই যে শরীফ ভাই বললেন যে আমরা তো ওটি শর্টকাট চিন্তা করেছি, কমিশনের চিন্তা করেছি, বাণিজ্যের চিন্তা করেছি, আমাদের প্রিয় ব্যবসায়ীকে কাজ দেওয়ার চিন্তা করেছি। ওইটা তো আপনাকে ব্যবসায়ীকে দিতে হবে না, আপনাকে তো ফরেন এক্সপার্ট লাগবে। আপনি বুঝতে পারছেন? যে কারণে কিন্তু আমরা আজকে এই মারাত্মক সংকটের মুখোমুখি। সেক্ষেত্রে আমরা যদি বলি স্বার্থের দ্বন্দ্বে অন্ধ হয়ে জনগণকে ভোগান্তিতে ফেলে দিয়েছি। একদম শতভাগ সত্য। অসংখ্য ধন্যবাদ জনাব শাহিন চৌধুরী, সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। সেই সাথে আজকে ছিলেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। দুজনকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় আজকে যুক্ত হওয়ার জন্য এবং প্রাণবন্ত এবং অনেকটা যদি বলি তথ্যবহুল আলোচনা করবার জন্য দুজনকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে দর্শক, আপনারাও আমাদের এই অনুষ্ঠান ধৈর্য ধরে দেখবার জন্য আপনাদের প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করতে চাই চ্যানেলের সংলাপ অনুষ্ঠান। সেই সাথে আগামীকাল একই সময়ে চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই।